बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलाम वालेकुम, आदाब। আজকে আমি কথা বলবো ইউনূসের জাল জালিয়াতি এবং কি করতে যাচ্ছেন সে, সম্ভাব্য কোন পরিস্থিতিতে আমরা আগাচ্ছি। প্রথমে আমি একটু পিছনে যেতে চাই, সেটা হচ্ছে যে 7ই আগস্ট গত বছরের 8ই আগস্ট ইউনূস যে শপথ গ্রহণ করেছেন রাত্র 9টার সময়। এখন একটা সাংবিধানিক জটিলতা ছিল যে সংবিধানে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক নামে কোনো সরকার নাই। সংবিধান হচ্ছে একটা সরকার আসবে, নির্বাচিত সরকার আসবে, নতুন আরেক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এটা একটা সিস্টেম মতন। 1 সেকেন্ডের জন্য দেশ অনির্বাচিত ব্যক্তিরা পরিচালনা করতে পারবে না। তার প্রেক্ষিতে এখন তাইলে কি হবে? প্রধানমন্ত্রী নাই, উপস্থিত নাই, মন্ত্রিসভা উপস্থিত নাই, সংসদ সদস্যরা উপস্থিত নাই। এখন কি করা যায়? তো সেই রকম একটা পরিস্থিতিতে আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে বলা আছে যে মহামান্য রাষ্ট্রপতি যদি মনে করেন দেশের সাংবিধানিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে, ওই পরিস্থিতিতে কি করা উচিত সেই ধরনের একটা রেফারেন্স অ্যাপিলেট ডিভিশন থেকে নিতে পারে। তো সেই প্রেক্ষিতে রাষ্ট্রপতির কাছ থেকে একটা নথি প্রধান বিচারপতির বরাবর পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছিল প্রধানমন্ত্রী পদত্যাগ করার কারণে শূন্যতার সৃষ্টি হয়েছে। এখন এই শূন্যতা পূরণ করার জন্য রাষ্ট্র সরকার যথাযথভাবে পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় কি না। প্রথম গাপলাটা কোথায়? একবার মানে একসাথে বলতে চাচ্ছি না, পার্ট বাই পার্ট বলতেছি। প্রথম গাপটা হচ্ছে রাষ্ট্রপতিকে বলা হয়েছে, সে নিজেও একটা সাক্ষাৎকারে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে বলেছেন যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নাই, আমাকে পদত্যাগপত্র কেউ দেখায়নি, বরং আমি চেয়েছি আমাকে কেউ দিয়ে দেয়নি। তো রাষ্ট্রপতিকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে। এখন ওই সময়টা এমন সময় যে নিরাপত্তার কারণে, জীবনের নিরাপত্তার কারণে রাষ্ট্রপতিকে অনেক কিছু চুপ থাকতে হয়েছে, মেনে নিতে হয়েছে। ওই সময় আর কিছু করার ছিল না। তো সেই ক্ষেত্রে তাকে যেভাবে ব্রিফ করা হয়েছে উনি সেইভাবেই পাঠিয়েছে। তো তাইলে এখানে প্রথম গলতটা হলো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র ছাড়া অন হোয়াট বেসিস প্রেসিডেন্ট হ্যাজ সেন্ট a document to Chief Justice that written Prime Minister has resigned. So এখানেই তো শেষ। কারণ হচ্ছে যে প্রাইম মিনিস্টার রিজাইন করে নাই, সেখানে কোনো এভিডেন্স নাই। এখানে হলো প্রাথমিকভাবে শেষ, এটা সামনে আগানোর কোনো রাস্তা নাই। এখন সন্ধ্যা 7টার সময় কিছু লোকজন আইন মন্ত্রণালয় এমনি সামনে যাদেরকে এনগেজ করা হয়েছে, পরিকল্পনা দেওয়া হয়েছে, এসে বলল যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমরা পেয়েছি, এই ধরনের পরিস্থিতিতে অ্যাপিলেট ডিভিশন অন্তর্বর্তী সরকার করা যায় বলে মতামত দিয়েছে। ওই মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা এবং
অন্যান্য সদস্যরা শপথ নিয়েছে। এখন প্রশ্ন এসেছে প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র বিচারপতি, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান খান, সিনিয়র বিচারপতি এনায়েতুর রহিম, তারা সপরিবারে ক্যান্টনমেন্টে ছিল, তাদের কাছে কেউ যায়নি। তার মানে হচ্ছে বিচারপতিদের সিগনেচার জাল করে ভুয়া মতামত এনে একটি অবৈধ, শুধু সাংবিধানিক অসাংবিধানিকই না, একটি অবৈধ এবং জালিয়াতির একটা তথাকথিত সরকার গঠন করা হয়েছে। আপনাদের মনে থাকতে পারে মিস্টার মহসিন রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার, সে একটা রিট করেছে। রিট করে সে অ্যাপিলেট ডিভিশনের মতামতের কপি দেখতে চেয়েছে। তার সেই রিট খারিজ করে দিয়েছে, কেউ তার উত্তর দিতে পারে নাই। তো এখন জটিলতাটা দাঁড়িয়েছে ইউনূস এবং যারা শপথ পড়েছে প্রত্যেকে দেশদ্রোহিতার অপরাধে অপরাধী। সংবিধানের সাথে জালিয়াতি করা, জালিয়াতি করে শপথ নিয়ে সরকার পরিচালনা করা, এটা একটা দেশদ্রোহিতার কাজ। ইউনূসের এই নতুন যে ডেভেলপমেন্টটা হলো, এতে করে তার ভবিষ্যৎ অন্ধকার। এই অপরাধে তাকে ফাঁসির কাস্ট ঝুলতে, কারণ এখানে বলা আছে সংবিধান লঙ্ঘনকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং আজীবন জেল, দুইটার একটা। ইউনূস এবং তার পরিষদের থেকে বাঁচার কোনো রকমের কোনো সুযোগ নেই। আমি আমার ফেসবুকে আজকে বলেছি, ইউনূসকে দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না, কারণ সে যে জাল জালিয়াতি করে, সংবিধান লঙ্ঘন করে এই 10 মাস সে সরকার পরিচালনা করে দেশের যে 12টা বাজিয়েছে, সব মিলিয়ে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। সেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত যে সাজা দিবে সেটাই শিরোধার্য। এখন হচ্ছে যে পদত্যাগ নিয়ে যে নাটক করেছে, এখন নতুন করে পাল্টে বলতেছে পদত্যাগ করবে না, কিন্তু যদি তাকে কাজ করতে বাধা দেওয়া হয় তাহলে সে জাতির কাছে জানাবে। প্লাস জামায়াত ইসলামীর পরামর্শে একটা জাতীয় ঐক্য করে মানুষকে বোঝানো যে সব আমার পক্ষে আছে। তো এটা তো একটা ভ্রান্ত কৌশল, কারণ ওনার সাথে তো সবাই আছে, অলরেডি আছে। এমন কোন দল নাই যেই দল বলছে আমরা আমাদের সমর্থন প্রত্যাহার করলাম। এখন নতুন করে কি বলবে? তারা তো প্রতিদিনই বিবৃতি দিয়ে বলতেছে আমরা সফলতা চাই, সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। তো তারা তো একসাথেই আছে, নতুন করে ঐক্যের কি দেখাবে? এই একসাথে থাকার পরে যে পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি উনি এখন কিভাবে সামাল দিবে? কি রাস্তা আছে ওনার সামনে? ওনার সামনে রাস্তা আমি আগেও বলেছি, এখনো বলছি, ওনার সামনে রাস্তা হলো হয় পালিয়ে যাওয়া, পালিয়ে তো যেতে পারবে না, মানে
সরে যাওয়া, আর নচেত অল্প সময়ের মধ্যেই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ একটা জিনিস যখন প্রমাণ হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের রেফারেন্স জাল, ভুয়া, সেই সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। এখন মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় এই অবৈধ পরিষদ ভেঙে দিতে পারে। এটা হলো প্রথম বিকল্প। আর আজকে যে সন্ধ্যায় বিএনপি জামাত এরা গেছে হলো তাদের কিছু দাবি দেওয়া আছে। জামাতের দাবি দেওয়া, জামাতের হলো এটিএম আজহারকে মুক্তি দেওয়া কোর্ট থেকে। এটিএম আজহার হলো জেলে, মামলা হইল কোর্টে, আর মুক্তি দিতে বলে ইউনূসকে। তার মানে ইউনূসের কথায় কোর্ট চলে। দ্বিতীয় হইল জামাতের নিবন্ধন বাতিল করা আছে, সেই নিবন্ধন ওপেন করা, সেটাও আদালতের বিষয়। সরকার কিভাবে করবে চাইতেছে সরকার। তারা জানে যে সরকার তো আর মানে আদালত তো আর আদালতের পর্যায়ে নাই, আদালত তো এখন সরকার যা বলে তাই, এই অবৈধ সরকার যা বলে তাই, আর তাদেরকে নিয়ে আদালত গঠন করা হয়েছে। কিন্তু এখানে একটা ছোট্ট একটা জটিলতা আছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বেসিক্যালি বিএনপির দখলে। সেখানে আপনারা কয়েকদিন আগে দেখেছেন ইশরাকের অবৈধ শপথ নেয়ার জন্য আদালতের বিচারকদের হুমকি দেওয়া হয়েছে, যদি রুল জারি করা হয় তাহলে তাদেরকে আদালতে বসতে দিবে না। এবং বিচারপতিরা কোর্টে বসে, এই রায় দেওয়ার আগে কোর্টে বসে এই বিষয়টা বলেছে যে আমরা তো এখন বাধ্য হয়ে আমাদেরকে এগুলি করতে হচ্ছে। তো আর রুল দেয় নাই, খারিজ করে দিছে। তো এই করে বিএনপি করেছে। তো এখন আমি যেটা যেই কারণে বললাম, আগামী নির্বাচনে বিএনপি চাইবে না জামাত ফ্রি থাকুক। জামাত বিএনপির সাথে যাইতেই হবে। যদি নিবন্ধন না বের করতে পারে আদালত থেকে, তখন জামাত কি করবে? বাধ্যতামূলক বিএনপির সাথে যেতে হবে। বিএনপি সেটাই চাচ্ছে। কারণ বিএনপি জানে আওয়ামী লীগ ছাড়া তার নির্বাচন হবে না, আওয়ামী লীগ আসলে তো তার এই ঐক্য ধরে রাখতে হবে। তো তখন যদি জামাত আবার বেশি বার্গেনিং করে, এই জন্য জামাতকে আটকে দেওয়া, তো নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। অতএব আসো 20-25টা সিট দিয়ে দেই, থাকো, সিটের মনোনয়নের ব্যবস্থা করি। এইভাবে করে জামাতের আটকানোর একটা পলিসি বিএনপির থাকলেও থাকতে পারে। সেই ক্ষেত্রে নিবন্ধনটা নাও আসতে পারে, হয়তো এটিএম আজহারেরটা বের করে দিবে। বিএনপি যে উদ্দেশ্যে গেছে সেটা হলো 3 উপদেষ্টার পদত্যাগ, নির্বাচনের তারিখ, রোডম্যাপ, আর তারেক রহমান যেন যে কোনো সময় চাইলে আসতে পারে সেটার জন্য নিশ্চয়তা। তো তার ধান্দা শেষে গেছে। আমি আগেই বলছি, ইশরাকরে নিয়ে বিএনপির মাঠে নামছে বিএনপির এই স্বার্থগুলি উদ্ধার করার জন্য। পরিস্থিতি জটিল হয়ে গেছে এখন বিএনপি। তো এখন আমার কথা হচ্ছে, ইউনূস যদি না সরে যায়, ইউনূস কোনো কাজ করতে পারবে না। এখন সে পুরোপুরি, আগে যেমন তার একটা ব্যক্তিগত অবস্থান ছিল, তার একটা নিজস্বতা ছিল, এখন আর সেটা হবে না। এখন সে পুরোপুরি বিএনপির উপরে নির্ভরশীল। 80% বিএনপি, 20% জামাত, পুরোপুরি। আগে যেমন রিকোয়েস্ট করতো, তারা এখন অর্ডার করবে, আর এর তামিল করতে হবে। এই তাদের অর্ডার তামিল করতে হবে যদি থাকতে হয়। এটা হলো একটা সিনারিও। আর সামরিক বাহিনী থেকে যে ব্যারিয়ার তাকে দিয়ে দেওয়া হয়েছে,
সেই ব্যারিয়ারের বাইরে সে যেতে পারবে না। সে কোনো বিদেশির সাথে কেন চুক্তি করতে পারবে না, এটা তার এখতিয়ারের মধ্যে নাই। কোনো নতুন প্রজেক্ট নিতে পারবে না। জাতীয় সিদ্ধান্তমূলক কাজ সে করতে পারবে না। এটা গাইডলাইন সেনাবাহিনী প্রধান দিয়ে দিয়েছে এবং তাকে সেটা ফলো করতে হবে, তা না হলে হি উইল বি ইন ট্রাবল। সেনাবাহিনী তো বলে না আপনি চলে যান, সেনাবাহিনীটা বলবে না। তো উনি যদি বেহায়ের মতো যে আমি ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আমি একসময় দাপটের সাথে চালাইছি, যা খুশি তাই বলছি, যা খুশি তাই করছি, এখন আমি কিছুই করতে পারতেছি না, আমি একটা পুতুল। তো উনি যদি পুতুল হয়ে থাকতে চায় তাহলে ওনারা পুতুলের মতোই রাখা হবে, পুতুলের মতো করবে, বাট সেটা একটা সার্টেন টাইম পর্যন্ত। নির্বাচন যখন এটা হয়তো 15 দিন, 1 মাস, 2 মাস হতে পারে বড় জোর, কারণ নির্বাচন ওনার অধীনে হবে না, সেটাও ক্লিয়ার করা আছে। ওনার অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, কেউ অ্যাকসেপ্ট করবে না জামাত ছাড়া, কারণ সে একটা পক্ষ এবং সে বিপক্ষ। পক্ষ বিপক্ষ নির্বাচনে যারা থাকবে তাদের পক্ষেও সে আছে, আবার বিপক্ষেও সে আছে। সো তাকে দিয়ে তো আর নির্বাচন করানো যাবে না, সেটাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে যে উনি পদত্যাগ করতে চেয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, ভেবেছিল না জানি কিভাবে জনগণ রাস্তায় নেমে আসবে। ওনার সেই স্বপ্ন ভেঙে গেছে। উনি বুঝে গেছে যে ওনার পিছনে কেউ নাই, আর ওনার ওই তথাকথিত নিয়োগকর্তারা, ছাত্ররা, তারা তো এখন পালিয়ে বেড়ায়। সো হয়তো 2-4 দিনের জন্য তার পলিটিক্যাল লাইফ লাস্টিং করতে পারে, আখেরে খুব অল্প সময়ের মধ্যেই সে নাস্তানাবুদ হয়ে যাবে। আওয়ামী লীগকে বাধাহীনভাবে রাজনীতি করার সুযোগ দিতেই হবে। এটা তার জন্য বড় ধরনের প্রেসার, আন্তর্জাতিক প্রেসার, স্থানীয় প্রেসার, এর বাইরে নাই। আওয়ামী লীগকে কোনো কিছুর বাইরে রেখে এই দেশ এক কদম আগানোর কোনো সুযোগ নাই। দিস ইজ রিয়ালিটি। এইটা যতক্ষণ না পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করবে ততক্ষণ পর্যন্ত তারা সাফার করতে থাকবে। এটা সম্ভব না। কোন সরকারও, নির্বাচিত সরকারও আওয়ামী লীগকে প্রেশারাইজ করে, আওয়ামী লীগকে কাট করে টিকে থাকতে পারে না, অতীতেও না। আওয়ামী লীগকে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ থাকতে হবে, তা না হলে দেশে যে অস্থিরতা এটা মিনিটে মিনিটে বাড়বে। এইটাই হলো মূল জিনিস। নির্বাচন পরের বিষয়। অতএব এগুলি সবকিছু নিয়ে কাজ হচ্ছে। আশা করি আগামী 2-3 দিনের মধ্যে ইনশাআল্লাহ পরিস্থিতির নাটকীয় পরিবর্তন আসবে। ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।